প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আকন্দ। আলোচনার জন্য আমার সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বঙ্গবন্ধু অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। অনলাইনে যুক্ত থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, দিনের আলোচিত ঘটনা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। রহিম যে কথা বলতে চাই অনুষ্ঠানে আজ আলোচনায় থাকবে করোনা, লকডাউন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রথমেই যাচ্ছি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যারের কাছে। সেটি হচ্ছে যে আগামীকাল থেকে দ্বিতীয় দফার লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। প্রথম দফার লকডাউন স্যার আপনি দেখেছেন, তো দ্বিতীয় দফার লকডাউন কেমন হতে পারে বা সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এখন সরকারের কি করা উচিত, আমরা জনগণ যদি ভাবি বা বলি কিছু, তা কি সরকার বিবেচনায় নেবে তা তো মনে হয় না। এতদিন আমার অভিজ্ঞতা তা নয়। তো প্রথম দফায় তো 2 মাসের লকডাউন ছিল, তখন তো অনেক কিছু দেখেছি, অনেক কাজ হয়েছে, প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু প্রণোদনা সঠিক মানুষের হাতে কখনোই পৌঁছায়নি। আবার আগামীকাল থেকে যে লকডাউন হবে, এটা হঠাৎ করে লকডাউন, এর জন্য কোনো প্রস্তুতি নেই। কিন্তু এতে সমস্যাটা হচ্ছে গত 3-4 দিনে আমরা লক্ষ্য করেছি সংবাদ মাধ্যমে, তা বৈদ্যুতিন মাধ্যম হোক বা মুদ্রণ মাধ্যমেই হোক, যে ঢাকা ছাড়ছে মানুষ পাগলের মতো। এতে করে এবং যেভাবে গাদাগাদি করে তারা যাচ্ছে ফেরিতে বা যে যানবাহন পাচ্ছে, তাতে যেটা দেখা যাবে যে করোনা হয়তো বা ঢাকার মতো কিছু শহরে সীমিত ছিল, এখন সারা দেশে ছড়িয়ে যাবে। তো তাতে করে কিন্তু হিতে বিপরীত হচ্ছে আমি মনে করি। এটা সুপরিকল্পিত কোনো লকডাউন নয়, এটা আমি মনে করি। আবার এই যে তথাকথিত লকডাউন, যেটা শেষ হয়ে আবার পুরোদস্তুর লকডাউন শুরু হচ্ছে, প্রথম পর্বে দেখছি যে বিপণী বিতানগুলোতে মানুষের ভিড়। এখন সরকারের একটা সিদ্ধান্ত, ভালো কি মন্দ আসছে, কিন্তু জনগণ তো সেদিকে তোয়াক্কা করছে না। আচ্ছা, আর একটা কথা, পরিপূর্ণ লকডাউন কালকে থেকে শুরু হবে 1 সপ্তাহের জন্য, ঠিক আছে, কিন্তু এটা তো চিন্তা করা উচিত ছিল যে আমার মেহনতি মানুষ খাবে কি করে, যারা দিন আনে দিন খায়, যেমন রিক্সাওয়ালা, দিন মজুর, তাদের কি হবে? আমি একটু আগেই বললাম যে প্রণোদনা কিন্তু সঠিক মানুষের হাতে কোনোদিন পৌঁছায়নি। আমার একটি নিজের অভিজ্ঞতার কথা বলি। প্রথম পর্বের লকডাউনের সময় বাজার তো আমাকে করতেই হবে, খেতে হয় যখন। তো একদিন আমার বাসায় কাটাবন থেকে আমি পলাশী বাজারে গেলাম, একটা রিক্সা পেলাম। তো রিক্সাওয়ালাকে বললাম, তুমি থাকো, আমি বাজারটা করে আবার ফিরবো। তো সে সানন্দে সম্মতি দিল আর কি। ফিরবার পরে আমি আমি খুব সীমিত বৃত্তের মানুষ, তবু আমি তাকে 300 টাকা দিলাম। না, সাধারণত হওয়া উচিত ছিল যে ওখানে বড় জোর 20-40 টাকা বা 50 টাকা। তো 300 টাকা পেয়ে সে হতবাক। আচ্ছা যাকে, তার অবাক হবার পালা, ছিল তার অধিকার, সে হলো। আমি তাকে আরেকটি প্রশ্ন করলাম যে এই যে লকডাউনে যে বিভিন্ন ত্রাণ বিতরণ করা হচ্ছে, তুমি কিছু পেয়েছো? বলে, স্যার আমি তো কিছু পাইনি। কেন পাওনি? তুমি কি লাইন দিয়েছো? আমি লাইন দিয়েছিলাম। আমি তো আওয়ামী লীগ না। তো খুব কষ্ট পেলাম যে করোনা তো আওয়ামী লীগ বিএনপি চেনে না, করোনা মানুষকে ধরে, যে কোনো সমাজের যে কোনো অবস্থানের মানুষকে ধরে। তো সে যাকে, যা ভুল হতেই পারে মানুষের। কিন্তু এখন কথা হচ্ছে আগামীকাল থেকে যে লকডাউন চালু হবে, সেটি দিয়ে কতটুকু উপকার হবে। উপকারের আগে অপকার হয়ে থাকলো, কিন্তু ওই যে মানুষকে ছড়িয়ে দিলাম আমি। তো এখন আবার যারা ঢাকা ছাড়ছে, অনেকে যারা স্বল্প আয়ের মানুষ, ঢাকায় ভাড়া বাসায় থাকে, ভাড়া তো দিতে পারবে না, এই লক্ষ্যে সে কিন্তু ঢাকা ছেড়েছে। আবার যেটা শোনা যাচ্ছে যে এক সপ্তাহের লকডাউন আরও সম্প্রসারিত হয়ে আরও 2-1 সপ্তাহ হতে পারে।
তো অনেক কিছু নিয়ে একটা অনিশ্চয়তা আছে। এবং আরেকটি কথা দেখলাম যে বাইরে বেরোতে হলে নাকি লকডাউন পাস লাগে, এবং সেটা আবার অ্যাপের মাধ্যমে নিতে হবে। অ্যাপ কি জিনিস আমি নিজেও বুঝি না, আমি সাধারণ মানুষ বুঝবে কি করে? এবং ইতোমধ্যেই নাকি 1.5 লাখ, ঢাকা শহরে 1.5 লাখের বেশি আবেদন পড়ে গেছে। তো এখন এগুলো আমরা কোন দিকে যাচ্ছি? আমার প্রশ্নটা কিন্তু এটাই, যে আমরা কি করোনা মোকাবেলা করতে চাই কিনা, সরকারই কোন দিকে আছে, জনগণই কোন দিকে আছে, এ নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে কিন্তু আমি ডুবে গেছি আর কি। স্যার ধন্যবাদ। প্রিন্স ভাই, আমরা একটু অধ্যাপক মোজাহিরুল কাছ থেকে একটু আসি। অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে গত এক সপ্তাহ ধরেই আপনার করোনা শনাক্তের সংখ্যাটা আপনার 7 থেকে 6 হাজারের মধ্যে ওঠানামা করছে। তো করোনার দ্বিতীয় ঢেউয়ের যে পিকটা, সেটা আমরা কবে নাগাদ পেতে পারি, বা কবে থেকে, সেই টাইমটা কখন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন যে পিকটা কখন, আপনার করোনা নিয়ন্ত্রণের যে পদ্ধতি একটু আগে আলোচনা শুনছিলাম, সেটা হলো আপনাকে করোনাকে কন্টেইন করতে হবে, তার মানে থামাতে হবে। এখন সরকারের করোনা নিয়ন্ত্রণের জন্য যে কৌশল, সেটা আপনার জানা আছে কিনা, আমার জানা আছে কিনা, বা যারা শুনছে তাদের জানা আছে কিনা, এইটা এই জন্য দরকার যে জনগণ আগে জানতে হবে যে সরকারের নিয়ন্ত্রণ, করোনা নিয়ন্ত্রণ কৌশলটা কি। দ্বিতীয় ঢেউয়ে, প্রথম ঢেউ আমরা নিয়ন্ত্রণে এনেছি এবং আমরা জানতাম যে দ্বিতীয় ঢেউ আসতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে দ্বিতীয় ঢেউ এসছে, তৃতীয় ঢেউ এসছে অনেক দেশে, এবং মারাত্মক আকারে এসছে। সুতরাং আমাদের যেটা জানা উচিত ছিল, সেটা বিশেষ করে সরকারের, যে দ্বিতীয় ঢেউ আসবে, এবং দ্বিতীয় ঢেউ আসলে আমাদের সেই দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণের কর্মকৌশলটা কি, কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। এটা বলতে আমি এই জিনিসটা বুঝাচ্ছি যে আমি কি করব, কতদিনের মধ্যে নিয়ন্ত্রণ করব, কিভাবে করব, মানে একটা সময়সীমা থাকবে। এটাকে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলি বা স্ট্র্যাটেজি বলি। বাংলাদেশ সরকারের যেটা লক্ষণীয় বিষয় হলো, যেই কাজটা তাদের হোমওয়ার্কটা তাদের করানো উচিত ছিল, যথেষ্ট সময় পেয়েছি আমরা, এবং আমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, এবং কি কি ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করেছি, এবং আগামীতে করোনার আক্রমণে আমাদের কি করণীয়, এই কৌশলটা সরকারের যেমন ঠিক করা উচিত ছিল, আমি একজন জনগণের অংশ হিসাবে আমারও জানা উচিত ছিল, তাহলে আমার একটা প্রস্তুতি থাকে। এখন যে সমস্যাটা হয়েছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে করোনা কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন, তারা একটা রোগে আক্রান্ত হচ্ছেন, তাদের চিকিৎসার একটা বিষয় আছে, এবং এই চিকিৎসা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর একটা সুযোগ ছিল আমাদের, যে করোনা আসলে আমরা কিভাবে সেই সমস্যাটার সমাধানে বিশেষ করে মৃত্যু হারটা কমাতে পারি, এটা 1 নম্বর। আর দ্বিতীয় যেটা ছিল, সংক্রমণটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। সংক্রমণ থাকলে মৃত্যু থাকবে, এবং আজকে আমরা যেটা লক্ষণীয় দেখছি, দ্বিতীয় ঢেউয়ে পৃথিবীর সব দেশেই মৃত্যুর হার, সংক্রমণের হার বেশি। বাংলাদেশের ব্যাপারেও সেটা ঘটেছে। লক্ষণীয় বিষয় বাংলাদেশের ব্যাপারে যেটা হলো, যে সরকারের করোনা নিয়ন্ত্রণের যে কৌশল, সেইটা জনগণ জানেন, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম দিক থেকেই কয়েকটা যে দিক নির্দেশনা বিশ্বের দেশগুলিকে দিয়েছে, তার মধ্যে বাংলাদেশও একটি, এবং সেইখানে যে কটি বিষয় আছে তার মধ্যে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা চিকিৎসা বিষয়ক নয়, প্রতিরোধ বিষয়ক নয়, কিন্তু এইটা ছাড়া না প্রতিরোধ সম্ভব না প্রতিকার সম্ভব। সেটা কি? সেটা হলো আপনাকে জনগণকে সচেতন করতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে। সরকারকে সাধুবাদ জানাই, তারা জনগণকে যথেষ্ট সচেতন করেছেন, জনগণ যথেষ্ট সচেতন করোনার ব্যাপারে। কিন্তু সম্পৃক্ততার ব্যাপারে যদি আমি বলি, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এখনো হচ্ছেন। জনগণকে সম্পৃক্ত না করলে, জনগণকে সাথে না নিয়ে আপনি করোনা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আদেশ বলেন, নির্দেশ বলেন, জনগণ সেটা সম্পৃক্ত হতে হবে সেই আদেশ নির্দেশের সাথে। এই জায়গায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্বিতীয় ব্যর্থতা সরকারের যেই প্রস্তুতিগুলি সরকারের নেওয়া উচিত ছিল, বিশেষ করে স্বাস্থ্য সেবার ব্যাপারে, আপনার মৃত্যু হারটা ঠেকাতে হবে এবং পাশাপাশি জনগণের সংক্রমণ হার কমাতে।
এখন জনগণের সংক্রমণের হার কমানোর জন্য সেখানেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাগুলি আছে বা পরামর্শগুলি আছে, পাশাপাশি আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এখন যে জিনিসটা, আজকে মানুষ হাসপাতালের পর হাসপাতালে ঘুরে ঘুরে মারা যাচ্ছে প্রচুর, এবং আমার নিজের একজন ফার্স্ট কাজিন মারা গিয়েছে, এবং আজকে আমার এক বন্ধুর তার মৃত্যু সংবাদ শুনলাম, কারণ তাকে আমরা করোনার একটা জন্য তাকে একটা আইসিইউ বেড দিতে পারি। আবার আমি যদি লক্ষ্য করি যে আইসিইউ বেড কিন্তু পড়ে আছে আমাদের সেন্ট্রাল স্টোরে, অথচ সেইগুলি কিন্তু সংযুক্ত করা হয় নাই, ব্যবহারের জন্য রেডি করা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় কিন্তু আইসিইউ বেডের কথা নির্দেশনা দিয়েছেন বহু আগেই। তাহলে প্রতিটি জেলায় কেন আইসিইউ বেড সংযোজিত হয় না এতদিনে? পাশাপাশি এতগুলো আইসিইউ বেড কেন স্টোরে এইভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে সংযোজন না করে? এই জিনিসগুলি দেখার বিষয়। তার মানে প্রস্তুতির একটা বড় ঘাটতি আমাদের আছে, অবহেলারও একটা ঘাটতি আছে। এটা আমি বললাম চিকিৎসা বিষয়ে আজকে যে সমস্যাটা হচ্ছে এবং মানুষের মৃত্যু হারটা বাড়ছে। এখন যেই সরকার যে লকডাউনটা দিয়েছে, লকডাউন মানে লকডাউন, এখানে কঠিন লকডাউন বা ঢিলে ঢালা লকডাউন বলতে কোনো কথা নেই, লকডাউন মানেই লকডাউন। কিন্তু এখানেও আমরা দেখছি সরকার বেশ কিছু ছাড় দিচ্ছেন এই লকডাউনে। যেমন আমি যদি বলি গার্মেন্টস এর কথাটা, অনেকে বলেন যে জীবন না জীবিকা, আমাকে আগে জীবন বাঁচাতে হবে, তারপরে জীবিকার প্রশ্ন আসে। আমার মনে হয় আপনি নিজেও আপনার জীবনটাকেই চাইবেন, জীবিকাটাকে। সুতরাং আপনাকে দুটোর মধ্যে একটিকে কিছু সময়ের জন্য বেছে নিতে হবে, এবং আজকে আমাদের যেটা বেছে নিতে হবে সেটা হলো জীবিকা। তাহলে জীবিকা, সরি আমি যেটা বলছি জীবনটাকে বেছে নিতে যদি হয় তা আপনাকে আগে বাঁচতে হবে। কিন্তু আমি যখন দেখি গার্মেন্টস গুলি, তারা বলতেছে তারা খোলা রাখবে, সরকার তাদেরকে অনুমতিও দিচ্ছে, কিন্তু কথা হলো আপনি কারখানার মধ্যে তাদেরকে হয়তো কিছুটা নিরাপত্তা দিতে পারবেন, কিছুটা স্বাস্থ্যবিধি মেনে, কিন্তু তারা যেখানে থাকে অবস্থান করে সেই জায়গাগুলি অবস্থাটা যদি আপনারা জেনে থাকেন বা জানেন, তাহলে লক্ষ্য করবেন যে তারা কি একটা মানবেতর অবস্থায় এই গার্মেন্টস শ্রমিকরা জীবনযাপন করে, এবং সেইখানে সংক্রমণ যে ছড়ানোর সম্ভাবনাটা সেটা কত তীব্র সেটা আমাদের বোধহয় দেখা উচিত। কারখানাটায় সংক্রমণ আপনি থামাবেন বা সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করবেন, কিন্তু যাদের অবস্থান। সুতরাং আমার মনে হয় যখন আপনার লকডাউনের কথা চিন্তা করব, তখন একটা সামগ্রিক লকডাউনের কথা চিন্তা করব এবং স্বল্প সময়ের জন্য চিন্তা করব। আমাদের তো মাত্র 2 থেকে 3 সপ্তাহের ব্যাপার। এই যে 2-3 সপ্তাহ কমপ্লিট লকডাউন বা লকডাউন, আর যেটা করতে হবে এই সময়, একটু আগে আমি শুনছিলাম যে বক্তব্যটা যে তাদের খাদ্য সংস্থানটা, এই খাদ্য সংস্থানটা এলাকা ভিত্তিক করতে হবে। আমাদের একটা সুন্দর ব্যবস্থা আছে যেটাকে আমরা আজকে একটা 6000 লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক আছে, এবং 6000 লোকের জন্য আপনার একজন মেম্বার আছেন আমাদের নির্বাচিত, এবং 18,000 লোকের জন্য আবার একজন মহিলা মেম্বারও আছে। আপনি প্রতিটি এলাকায় জানেন যে কাদের খাদ্যের প্রয়োজন আছে ঘরে থাকলে। খুব সংখ্যায় কিন্তু সীমিত লোক বাংলাদেশে। আপনি প্রতিটি ওয়ার্ড কমিশনারকে দায়িত্ব দেন যে আপনার ওয়ার্ডে, যেটা একেবারেই ছোট, মাত্র 6000 লোকের একটা ওয়ার্ড, আপনি 6000 লোকের মধ্যে চিহ্নিত করে নেন, তাদেরকে আপনি খাদ্য যোগান দিবেন, এবং 2 সপ্তাহের জন্য বা ম্যাক্সিমাম 3 সপ্তাহের জন্য আপনার করোনা নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যাবে। সুতরাং বৈজ্ঞানিক দিকটার দিকে নজর দেন, এবং অবশ্যই জীবন আগে, জীবিকা পরে। ধন্যবাদ। জি, ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক আপনাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা স্টুডিওতে আবারও আলোচনায় যাচ্ছি প্রিন্স ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে মুজাহিরুল হক বলছিলেন যে একটা বছর আমরা সময় পেয়েছি কিন্তু স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে পারিনি। তো বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি দুজন শ্রদ্ধাভাজন আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে দেখুন, একটা সংকটে যখন আমরা থাকি, তো সেই সংকটটা কোন ধরনের সেটা বিবেচনা করে কাদের কথা শুনে চলবো, আমার ভাই সহজ হিসাব, সেটা বিবেচনা করতে হয়। তো এখন যে সংকট, এই সংকট উত্তরণের জন্য প্রধানত আমরা কথা শুনবো এই ধরনের জনস্বাস্থ্যবিদ যারা আছেন, যারা এটা নিয়ে কথা বলেন, গবেষণা করেন, তাদের কথা। আর তারপরে জনগণের দিক থেকে কণ্ঠ সোচ্চার হবে। এইখানে দেখেন আলোচনা যদি দুইটা দিক দেখি, শ্রদ্ধাভাজন আলোচক মুজাহির ভাই তিনি বললেন ওনার কথা, আর এদিকে স্যারের কথার মধ্যেই কিন্তু জনগণের কণ্ঠস্বর আছে। আসলে এই কণ্ঠস্বর শোনার দায়িত্ব
এবং শুনে যে দায়িত্ব পালন করার কথা যে সরকারের, সেই জায়গায় হচ্ছে প্রধান ব্যস্ততা সমস্যা। আমি সহজে বুঝি। এই যে আমি আলোচনার আগে বলছিলাম ডক্টর মোজাহারের সাথে এর আগেও কতগুলো প্রোগ্রাম করার বা ওনার কথা শোনার সুযোগ গেছে, উনি যে কথাটা বারবার বলছেন এবং আজকেও কংক্রিট ফর্মে বললেন, এই কাজটাই তো ব্যর্থ আমাদের, যে আমরা কি করছি জনগণকে আগে জানাবো না। আমরা কি জানাতে পেরেছি? আমরা কিন্তু জানাতে পারিনি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখেন যে আপনি 14 দিন, এই কথা তো বলছে যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, বেশি দিন তো দরকার নাই যে এই সময়টা আমরা রাখার। আমরা এত টাকার গল্প করি, পদ্মা সেতু বানিয়েছি, আমাদের দেশ কোথায় চলে গেছে, আমরা তো সেই কাজটা কেন পাচ্ছি না। আর আমাদের দুরবস্থাকে আজকে একটা প্রধান সারির বাংলা দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদনে কে বেরিয়েছে, যার কিছুটা কথা উনি বললেন আর কি, যে আমাদের আজ থেকে 10 মাস ধরে অ্যাপারেটাস পড়ে আছে বিমানবন্দরে, আমরা আনতে পারছি না। পরিস্থিতিটা এরকম। জনগণের যে টাকার কথাটা স্যার বললেন জোর দিয়ে, উনিও বললেন, আমরা তো বারবারই বলছি, সেই টাকাও আপনি হিসাব করে দেখেন অব্যবহৃত পড়ে আছে। গতবারও বরাদ্দটা ঠিক মতো দেওয়া হয় নাই। তাহলে এই সামগ্রিক ব্যর্থতা হচ্ছে সরকারের ব্যর্থতা, এবং আমি বলি একেবারে উন্নাসিকতা। এই উন্নাসিকতা বলেই এই সংকটটা হচ্ছে আমার কাছে প্রধান মনে হয়। কিন্তু আমি আজকে সে আলোচনায় ভারী না করে বলতে চাই, সময় শেষ হয়ে যায়নি, এখনই দ্রুত আমাদের কাজটা করা দরকার। তার মানে এখন কাজ করা দরকার হলে, হ্যাঁ আমাদের তো আর কোনো বিকল্প নাই, যে আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লকডাউনের নামে, যেটা উনিও বলছেন কঠিন লকডাউনের জায়গায় যাওয়া দরকার। এইখানে ওই আবেগের তো ব্যাপার নাই যে আজকে গার্মেন্টস মালিক বলছে, আজকে কি বলে দোকান মালিক বলবেন, এসে মালিক বলবেন, এইটা তাদেরকে ট্রান্সপারেন্ট করে দেন যে আমি 2 সপ্তাহের জন্য এই কাজ করছি, 2 সপ্তাহ পরে এই উন্মুক্ত করে কোনটা করব। যদি আমি ওনাদের ভাষা দিয়েই বলছি, কারণ আমি তো জনস্বাস্থ্যবিদ নই, যদি আমাদের এই মৃত্যুহার এবং সংক্রমণের রেটটা কমে আসে, সোজা হিসাব, তাহলে আমি এই জায়গাটা করব। আরেকটা নিশ্চয়তা দেন, এইখানে কেউ না খেয়ে থাকবে না। তোমাদের হয়তো মানে আমাদের তো একটা লোভী মানসিকতাটা একটা বড়, ওইটাকে দয়া করে থামাও, না খেয়ে থাকবে না, আমি খাবার পৌঁছে দেবো। এবং খুবই সম্ভব যেটা উনি বললেন, আর সেই কথা আমরাও বলি, আমাদের দেশে যে স্থানীয় সরকার পরিষদ, সেটাকে শক্তিশালী করতে হবে। তার যে ওয়ার্ড ভিত্তিক গ্রাম যাই বলেন না কেন, একটা সুরক্ষিত গ্রামকে তৈরি করতে হবে, এবং সেটা খুবই সম্ভব। উনি বলেছেন, আমি আর ব্যাখ্যার দিকে যাচ্ছি না। ধরুন শহর, এটা আমরা বরাবর বলে আসছি, আমার জানা মতে প্রায় 22 লাখের মতো, 22 থেকে 27 লাখের একটা তৈরি করা কিন্তু আছে বস্তিবাসীদের তালিকা, এবং তাদের নাম্বার টাম্বার এগুলো কিন্তু সুনির্দিষ্ট করা আছে। তাহলে সরকার যদি সেইখানে টাকা বরাদ্দটা নিশ্চিত করতে পারে, তাদের কাছে যদি নগদ সহায়তা পৌঁছে দেয়, যে তোমাকে 1 সপ্তাহ লকডাউন হলে এই টাকা দেবো, 2 সপ্তাহ লকডাউন এটা দিচ্ছি, তুমি থাকো, তখন আপনি জোর করার জায়গায় যান। জোর করবো না কেন, কিন্তু জোর করার আগে তো পেটে ভাত দিয়ে তারপরে জোরটা করতে হবে। তা সেই জায়গাটা করার জায়গায় ট্রান্সপারেন্ট হচ্ছে না। আমি প্রসঙ্গক্রমে বলি, এই যে পুরো 1 বছর আগে যখন লকডাউন শুরু হয়েছিল, আমরা এই এপ্রিল মাসেই আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, স্যার এটা আপনার জানার জন্য, আমরা আমাদের অর্থনীতি দেশের কথা বলে একটা প্রস্তাব করেছিলাম। তাতে বলেছিলাম যে আমাদের বাজেট যেটা আছে 10%, সেখান থেকে একটা দুর্যোগকালীন ফান্ড করা হোক। অন্য টাকা তো আছে, তার সেটা হিসাব করলে আমাদের প্রায় 60-70 হাজার কোটি টাকা হয়ে যায়। তার 10,000 কোটি টাকা এই ধরনের অ্যাপারেটাস কেনা টেনা দ্রুত বরাদ্দ করা। আমি 1 বছর আগের কথা বলছি। আর বলেছিলাম আমরা 25,000 কোটি টাকাই গার্মেন্টস সহ শ্রমজীবী মানুষ, তাদেরকে একেবারে ডাইরেক্ট বরাদ্দের জায়গা দিয়ে দেন। আর বলছিলাম বাকি 25,000 কোটি টাকা এই যে গ্রাম অঞ্চল, এই জায়গা দিয়ে দেন, তাহলে টাকার তো অসুবিধা নেই। পরবর্তীতে দেখবেন সরকার কিন্তু আরো 72-72,500 কোটি টাকা কিন্তু দিয়েছিল। কিন্তু সেই টাকার, আমি এখনো বলি যে শ্বেতপত্র খুঁজে দেখবেন, আমি একেবারেই সবটা বলতে পারবো না, 2-1টা বলতে পারি, দেখবেন খবর নেন, অনেকে ওই টাকাটা নিয়ে ফিক্সড ডিপোজিট করে রেখেছে, তার মানুষের কাজে লাগায়নি। তাহলে আপনি যদি পরিকল্পনার ধারা এইরকম একটা জায়গায় করার কোনো বিকল্প নেই। চিকিৎসার যে 1 বছরের সময় ছিল, পারে নাই, উনি বলেছেন, আমি আর রিপিট করছি না, সেটা তো আমরা একটা বড়, যদি সুযোগটা এই অর্থে যদি জনকল্যাণের চিন্তা করি, তাহলে বলবো ওই সুযোগটা হারিয়েছি। কিন্তু আমি তো চিন্তা করছি যে ওই ব্যবসায়ীদের ফাঁদের জায়গাটা, মানুষের কল্যাণকর জায়গাটা চিন্তা করি না। তা আমাদের কাছে মনে হয় যতটুকু সময় আছে, এখনো আছে, আমরা এই ধরনের কাজ যদি না করতে পারি, তাহলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারি। আরেকটা কথা বলে আমি শেষ করি, এটা স্যারকে বিশেষ করে আমি বলি, যে স্যার যেহেতু আরও কথা বলেন, সুযোগ আছে, স্যার একটু খেয়াল করবেন, গতবারে এত সবের পরে আমাদের ইকোনমিস্টরা অন্যরা বলেছিল যে আমাদের যদি এই যে খাদ্য সংকট অন্য জায়গায় হতে পারে, প্রবৃদ্ধির বিষয়টা নানা সংকট হতে পারে, কিন্তু আমরা দেখেছি গ্রামে কিন্তু করোনার ঢেউটা লাগেনি বলে খাদ্য উৎপাদন তারা কিন্তু অব্যাহত রেখেছে। বিদেশ থেকে টাকা এসেছে, তারা দুরবস্থায় আছে, তাদের জন্য কিন্তু আমরা বেশি কিছু করি নেই। এইবারে যে কথা আপনিও বললেন, যেভাবে এবার মানুষ চলে গেল গ্রামে, আমরা গ্রাম যদি সুরক্ষিত না রাখতে পারি, যদি ওইখানে কোনো কারণে করোনার ঢেউ লেগে যায় এবং উৎপাদন ব্যাহত হয়, তখন কিন্তু টাকায় বিপদে পড়বো। সুতরাং আর দেরি না করে, যেটা গেছে ওই গ্রামকে সুরক্ষা দেওয়ার জন্যে, ওই গ্রামে ওয়ার্ডে সুরক্ষিত গ্রাম আমরা করব।
তার জন্য আমি ওই মজার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আপনি উপরে একটু প্রচার করে সচেতনের কথা বলছেন, তা দিয়ে কিন্তু আপনার শেষ রক্ষা হবে না, মানুষকে উজ্জীবিত করতে পারবে না। উজ্জীবিত করতে গেলে সমন্বিত উদ্যোগ লাগবে। আমরা দেখছি এখনো সেটা হচ্ছে না। একেবারে ছোট উদাহরণ দিয়ে শেষ করে, আপনি ধরেন যেখানে আমরা কথা বলছি এইখানে যে ওয়ার্ল্ড আছে, আপনি মানুষ তো দেখছেন পরিস্থিতিটা কি, তা মানুষকে সচেতন করতে গেলে এইখানে যে ওয়ার্ল্ড কার্যালয় ওইটা হচ্ছে কেন্দ্রবিন্দু। সেখানে যে না খেয়ে থাকবে তাকে খাবার দেওয়া যাবে, চিকিৎসা দেওয়া যাবে, আপনি যদি এটা করেন। আর এইখানের গণ্যমান্য ব্যক্তি, আমি শুধু এই কথা বললেই প্রথমে রাজনৈতিক দলগুলো আসে, আমিও রাজনৈতিক কর্মী হিসেবে সেটা বলছি না, আমি যে সমন্বিত যদি উদ্যোগ নিতে পারি তাহলে মানুষকে আমরা সেই প্রচার প্রপাগান্ডা সহ তাকে সচেতন করা সহ কে বিপদে আছে তার বিপদে দৌড়ে যাওয়ার কাজটা করব। এইটা যদি এই ওয়ার্ল্ডের মানুষ জানে, তখন কিন্তু এই ওয়ার্ল্ডে কঠোরতা আরোপ করে, কঠোর লকডাউন করে আপনি আপনার এই সংকটের মানে আমরা অন্ততপক্ষে এই রোগকে নিয়ন্ত্রণ সহ এই কাজগুলো করতে পারবো। আমি মনে করি এই কাজ আর এক সেকেন্ডও দেরি করা উচিত হবে না, পাল্টাপাল্টির দরকার নাই। আজকে আসেন আমরা সমন্বিতভাবে এই কাজটা করি। স্যার, আপনাদের দুজনের আলোচনা যেটা আসছে যে ঢাকা ছেড়েছিল মানুষ, ছাড়ছে, এখনো ছাড়ছে, তো সেটা কি কোনোভাবে রোধ করা যেত কিনা, এবং যারা চলেই গিয়েছে গ্রামে তাদেরকে ওইখানে কোয়ারেন্টিনে রাখার জন্য কোনো কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? ধন্যবাদ। আপনি যে শেষের যে প্রশ্নটি আমাকে করলেন সেটা উত্তর দিতে আমি সক্ষমতা রাখি না, এটা সরকারই পারে। তো যাকে সরকার কিছুই করেনি এটুকু আমি বুঝতে পারছি। তো আমাদের সম্মানিত দুজন আলোচকের কথা থেকে আমি অনেক চিন্তার খোরাক পেয়েছি। সেদিক থেকে ঘুরে এসে আপনার কথায় আবার আসব। প্রথম কথা হচ্ছে, লক্ষ্য করুন ডাক্তার মোজাহিরুল হক কিন্তু একটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কথা বলেছেন। এখন যেটা অবস্থাটা দাঁড়িয়েছে যে আমরা ম্যানেজমেন্টের জায়গায় মিসম্যানেজমেন্ট করে ফেলেছি, অর্থাৎ ব্যবস্থাপনার জায়গায় অব্যবস্থাপনা। তার একটি দৃষ্টান্ত দিই। আরেকটি সেটা হচ্ছে, যেমন ধরুন বসুন্ধরা গ্রুপ তারা নিজস্ব উদ্যোগে একটি 2000 শয্যার হাসপাতাল, কোভিড হাসপাতাল বানিয়েছিল। প্রথম দিকে করোনা যখন কমে এলো অনেকটা আমরা আশ্বস্ত বোধ করছি বলে ওই হাসপাতালটা কাজেই লাগানো হলো না। কিন্তু উচিত তো ছিল সেটাকে তৈরি রাখা। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা আসে যে আমার স্বাস্থ্য খাত কোনো সময় ভালো ছিল না, করোনার আক্রমণে আরো বেহাল হয়ে পড়েছে। একটি বছর তাহলে আমরা কি করলাম? টাকার অভাব হচ্ছে না, প্রিন্স তো হিসাব করে বলে দিল, কিন্তু সরকার তো টাকা ছড়াচ্ছে নানান দিকে। এমনকি যে কওমি মাদ্রাসা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, বাংলাদেশে বিশ্বাস করে না, উর্দুতে পড়ে, জাতীয় সঙ্গীত গায় না, বঙ্গবন্ধুকে চেনে না, তাদেরকে তো কয়েক কোটি টাকা দিয়েছেন প্রণোদনা। এটা তো জনগণের টাকা, কারণ সংবিধানের 7(1) ধারায় বলা আছে জনগণই রাষ্ট্রের মালিক, সরকার কিন্তু মালিক নয়। কিন্তু সরকারের আচরণ মালিকের মতো, আর জনগণের অবস্থা প্রজার মতো, প্রজাতন্ত্র করা হচ্ছে। এটা ভুল বাংলা হয়েছে, রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র হয় না, এটা হওয়া উচিত ছিল গণরাষ্ট্র। তো সব কিছু মিলিয়ে আমি কিন্তু যে প্রথম শেষ করেছিলাম যে দ্বন্দ্বের মধ্যে আছি। এখনো আমি আবার সেই আমার উক্তিটির পুনরুক্তি করছি যে দ্বন্দ্বের মধ্যে রয়ে গেছি। এই যে সবচেয়ে আমি খুবই শঙ্কিত যে মানুষের ঢাকা ত্যাগ দেখে খুবই শঙ্কিত আমি, যে সংকটটি ছিল সীমিত আকারে তা এখন ব্যাপক হয়ে পড়বে। তখন সরকার কি করবে? কোনো প্রস্তুতি নাই। আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন হাসপাতাল বাড়িয়ে সংকট নিরসন করা যাবে না। ঠিক আছে, কিন্তু আপনি কি করেছেন বিগত একটি বছরে? এই যে মানুষ রোগী, করোনার রোগী হাসপাতাল হাসপাতাল ঘুরে ফিরে শ্বাসকষ্ট নিয়ে মরে যাচ্ছে, এই দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। কেন হাসপাতালে আমার শয্যা নেই আর কি? কারণ আমার চিকিৎসার অধিকার, পাওয়ার অধিকার, এটা মৌলিক অধিকার আমার। সেই জায়গায় আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, এই দেশ ব্যর্থ হয়ে যাচ্ছে। অথচ 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু দেশে ফিরে যে ভাষণ দিয়েছিলেন সেখানে বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। সেটা কি নমুনা? এই পদ্মা সেতু নিয়ে আমার গর্ব আছে,
মেট্রো রেল নিয়ে আমার দ্বিমত আছে। মেট্রো রেল যানজট নিরসন করবে না, এগুলো কোনো কাজেই কিন্তু জনগণকে জড়ানো যায়নি, করা হয়নি। পদ্মা সেতু কৃতিত্ব নিশ্চিতভাবে বলবো যে সিদ্ধান্ত নেওয়ার, সাহসী সিদ্ধান্ত নেওয়ার কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু পদ্মা সেতু হবার কৃতিত্ব আমার জনগণের, কারণ তাদের করের টাকায় হয়েছে, আওয়ামী লীগের পকেটের টাকায় হয়নি, এটা হতেই পারে না কখনো। তো সেই জনগণকে বাদ দিয়ে আপনি করোনা সংক্রান্ত পদক্ষেপ নিচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, এটা তো আমার কাছে ভয়ঙ্কর একটি খেলা মনে হচ্ছে আর কি। তো সেই জন্যে আমি প্রিন্সের কথার সূত্র ধরেই বলবো যে এখনো সময় আছে, সরকার করোনা নীতি প্রকাশ্য করুক আমাদের সামনে, যে আমি এই করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তো আজকে 7:15 ভাষণ দেবার কথা আর কি। তো তার ভাষণে আমি শুনতে চাই যে আপনি শুধু পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখ নিয়ে আমার চেতনা আছে, অসাম্প্রদায়িক ব্যাপক ভিত্তিক একটি উদযাপনের দিন, পয়লা রমজানও হতে পারে আর কি। তো সব কিন্তু আমি শুনতে চাই এখন আমার যে মূল সংকট, যেটাকে আমার অস্তিত্ব বিপন্ন করছে, সে সম্পর্কে আপনাদের ভাবনাটা কি? যাচ্ছি প্রিন্স ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে লকডাউনেও শর্ত সাপেক্ষে শিল্প কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং আগামীকাল থেকে লেনদেনও চলবে ব্যাংকের সকাল 9টা থেকে 1:30টা পর্যন্ত। তো বিষয়গুলোকে কীভাবে দেখছেন? আচ্ছা, আমি এইটা মন্তব্য করার আগে, এর আগে স্যারের আলোচনা ধরে এবং আপনার প্রশ্ন ধরে দুইটা প্রশ্ন একটু তুলে ধরতে চাই। একটা হচ্ছে আমাদের একটা অভিজ্ঞতা আছে, এটা স্যারকেও বলছি বা আমাদের বোঝার জন্য। আমাদের অভিজ্ঞতা বলতে আমি সারা দেশের অভিজ্ঞতা মেন করছি, আমাদের সরকারি না। আমরা গতবারে দেখেছি যে সমস্ত গ্রাম সুরক্ষিত ছিল তারা অন্ততপক্ষে অনেক ধরনের কাজ করেছে। তার মধ্যে একটা মানে দুইটা কাজের কথা আমি বলতে পারি, যেটা যদি শিক্ষা নেয় সরকার বা কোনো দায়িত্ববোধ মনে করে করতে পারে, স্বেচ্ছাসেবীভাবে কিন্তু অনেক জায়গায় করছে। দেখা গেছে ধরুন পঞ্চগড়ের একটা গ্রাম, ওই অঞ্চলে যখন ঢাকা থেকে লোকজন গেছে, ওই এলাকার মানুষই কিন্তু অটো বলেছে যে ভাই তুমি আসছো, ভালো ঘরে থাকো, খাবার পৌঁছে দেবো। ওই লোকাল কমিউনিটির দায়িত্ব নিয়েছে। তাহলে উনিও মানে যে এইটা কোনো হইচই করে, আগে যেটা প্রশাসন হইচই করলো, লাল পতাকা টানাই দিলাম মানে সে যেন একটা অপরাধ করছে, ওইটা অপরাধী করা যাবে না। এটা মনে রাখতে হবে যে এটা অপরাধী তো তিনি অপরাধ করেন নাই, শহর থেকে গ্রামে চলে যাচ্ছেন তিনি বাধ্য হয়ে, শহরে থাকলে খাবেন কি, গ্রামে গেছেন। আমাকে এই উপলব্ধি থেকেই নিতে হবে, নিয়ে যদি ওই যে মডেলটা গতবার আমরা দেখলাম, এই মডেলটা যদি কার্যকর করতে পারি, তার মানে এখন কার্যকর করার জন্য একটু দায়িত্ব আছে কি আমাদের, যে স্থানীয় ওই যে ওয়ার্ড আছে, ইউনিয়ন পরিষদ, তার যে ওয়ার্ড আছে, ওইখানে একটা প্রজ্ঞাপনও কিন্তু সরকার আছে যে সবাইকে নিয়ে করতে হবে। কিন্তু এই স্যার বললেন দলের বাইরে তো কেউ যায় না, ডিসি সাহেবরাও দলের বাইরে যায় না। তো ওইখানে যদি সমন্বিত উদ্যোগ নিয়ে তারা পরিকল্পনা করে এবং ওই যে খাদ্যের যে সরবরাহটা সরকার করতে পারে, তাহলে কিন্তু গ্রামকে সুরক্ষা করতে পারবেন। এটি একটি কাজ। আরেকটা কথা আমি মন্তব্য করতে চাই, ধরুন মানুষকে তো আশ্বস্ত করতে হবে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি কোনো অপরাধী কিন্তু কাউকে করছি না, কারণ এই দুঃসময় আমরা অপরাধী করার থেকে কাজ করার পক্ষের মানুষ। উনি বলছেন যে ঢাকা শহরকে হসপিটাল বানিয়ে দিলেও চলবে না, সচেতন থাকতে হবে। সচেতন কথাটা ঠিক, পরের টুনি না বলে আমরা খুশি হতাম। আমি চাই আজকে উনি একটা ঘোষণা দিক, ঢাকার বড় বড় মাঠকে ফিল্ড হাসপাতাল ঘোষণা করছি। যেটা পত্রিকায় আসছে যে যেটা কি বলে আমাদের এয়ারপোর্টে যেগুলো আটকে আছে নিয়ে এসে ফিল্ড হাসপাতালের ঘোষণা, এবং তার জন্য স্বেচ্ছাসেবী লাগে, আমাদের অল্প লোক আছে, আমরাও রাজি আছি। তার মানে আপনি মানুষকে তো আশ্বস্ত করতে হবে। এই কথা শুনলে দেখবেন মানুষের বুকের ছাতি কিন্তু বড় হয়ে যায়। এখন মানুষ ঢাকা শহর কোনো জায়গায় রাতে ঘুমাতে যায় এই দুঃসহ জীবন নিয়ে, যে যদি আমাদের পরিবারে কি আক্রান্ত হয় তাহলে কোথায় হাসপাতালে যাব, আমার আত্মীয় আক্রান্ত হলে ফোন করলে পাবো না, আমাদেরও তো একই দুরবস্থা চলছে। ফোন করলে এখন ভয় পাই, উনি যে আইসিইউ চাইলে আমার কথা হয়তো কোনো কাজ দেবে না আর কি। এই আশ্বস্ত করেই কিন্তু যেতে হবে, আমি বিশেষভাবে বলছি করণীয়ের মধ্যে। এবার যে কাজের কথা বললেন, আমার ব্যক্তিগত বুঝ হচ্ছে প্রথমত গার্মেন্টস এই যে খোলা রাখাটা, তার মানে আমি দেখেন যে দেশের কত দুরবস্থা, এত টাকার কথা বলছি, এত কথা বলছি, আমাদের এই মালিকরা 7 দিনের জন্য তাদেরকে কিছু খাওয়াইতেও পারে না, আর সরকার প্রণোদনে দিয়েও কাজটা করতে পারে না। সেটা তো করা উচিত ছিল। হাসপাতালও বানায়নি, বানায়নি, ঠিকই স্যার, তারা তো পারতো। এবং স্যার প্রসঙ্গক্রমে বলছি, ইতিহাস স্যার দেখেন যে পাকিস্তান আমলে যে 22 পরিবারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, তারা তো ওইখানে একটা স্কুল করেছিল, হাসপাতাল করেছিল, ডরমিটরি করেছিল, ইসলামিয়া চক্ষু হাসপাতাল তো এখনো আছে। আর এরা তো কিছুই করতে পারে নাই। সরকার তো মালিকদের প্রণোদন দেয়, ওই যে টাকা বললাম, টাকা দেখেন কোথায় চলে যায়, আজকে সে আলোচনায় যাচ্ছি না। আমি বলছি যে এই জায়গাটা, এই একটা কাজ,
ব্যাংকের বিষয়টা, হ্যাঁ ব্যাংকের হয়তোবা দরকার, যেটা ধরুন গতকাল যে প্রবলেমটা কি হয়, অনেকে বলছিল যে এটিএম বুথ চালু থাকবে না এই ধরনের, তাহলে এই যে প্রচার প্রপাগান্ডা প্রথমে এমন একটা করে মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করে দেয়। ওই যে যেটা আবার যে ডক্টর মোজারুল হকের কথার মধ্যে আসছি, মানুষকে আপনি একটা এক্ষেত্রে ওই শব্দটা বলি বোঝার জন্য রোড ম্যাপ দেন যে আমি এই সময় এটা করতে চাই, পরিষ্কার পয়েন্টটা বলেন, তার মধ্য দিয়ে নিয়ে আসেন। সেইটা না করে যেটা হচ্ছে একজন দাবি করলো আর পেঁচাচ্ছে, এখন তো দাবি কারা করতে পারছে না? ওই যে স্যার বললেন রিক্সা চালক দাবি করতে পারছে না, বস্তিবাসী দাবি করতে পারছে না, যারা শহর থেকে এসে এখানে রাস্তায় বসে থাকতো লোকজন তাদেরকে নিয়ে কামলা কাজে লাগাতো, সে কিন্তু আজকে দাবি করতে পারছে না, সুতরাং তার দুরবস্থা চলবে, অন্যরা বেঁচে থাকবে। এবং আমি আবারও রিপিট করছি, এটা কিন্তু মনে রাখতে হবে যে নিশ্চয়ই জীবিকাও দরকার তো জীবনের জন্যে, কিন্তু জীবনটা যদি না থাকে তো জীবিকা করতে পারবো না। আর জীবন রক্ষার জন্য আমরা দেখি বাংলাদেশে এখনো আর্থিক যা সঙ্গতি আছে, যদি যথাযথভাবে ব্যবহার করতে পারি, এই মানুষকে বসিয়ে রেখে হলেও কিছু দিনের জন্য হলেও আমরা কিন্তু তার জীবিকার নিশ্চয়তা দিতে পারি, খাওয়া পড়ার নিশ্চয়তা দিতে পারি। ওই নিশ্চয়তা করাটা দরকার। সেইটা না করে এক এক করে সরকার একটা প্রথমে খুব জোরে সোরে একটা জোর গলায় কথা বলছে, এক একজন একটা দাবি করছে, আর একটা করলো। এই সমন্বয়হীনতা বরঞ্চ লকডাউনকে আরো বেশি হালকা করে দেবে, মানুষের মধ্যে উন্নাসিকতা আরো তৈরি করবে, যেটা প্রকারান্তরে যে লক্ষ্য নিয়ে আমরা এটা করতে চাই সেই লক্ষ্য বাস্তবায়ন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। স্যার, আপনি আগের আলোচনায় বলছিলেন যে জনগণ এই সরকারের এই করোনা নিয়ন্ত্রণের প্রক্রিয়া সম্পৃক্ত হতে পারছে না, তো সেজন্য জনগণ যাতে সম্পৃক্ত হতে পারে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ। প্রথমত জনগণকে অবশ্যই জানাতে হবে যে সরকার এই লক্ষ্যে এই কাজ করতে চায়। যেমন আমি একটু আগেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এমন ভাষণ তিনি হরহামেশাই দিতে পারেন জনগণকে অবহিত করানোর জন্য। একই সঙ্গে এটাও উল্লেখ করতে হবে যে সরকার জনস্বার্থেই শৃঙ্খলার উপরে গুরুত্ব দিতে চাচ্ছে। যেমন বিপণী বিতান খুলে দেওয়া হলো ব্যবসায়ীদের চাপে পড়ে, জনগণও কিন্তু হুমড়ি খেয়ে পড়লো বিপণী বিতানগুলোতে। করোনা ছড়াচ্ছে কিনা, সংক্রমণ বাড়ছে কিনা, এ ধরনের কোনো চেতনা নেই, এবং সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই যে জনস্রোতকে ঠেকিয়ে দেওয়া। তো জনগণের মধ্যেও কিন্তু একটা সমস্যা আছে, আমি অস্বীকার করব না। সেটা কেমন যেন উন্নাসিকতা, প্রিন্স এই কথাটা উল্লেখ করেছে, উন্নাসিকতা আছে। বাঙালি কিন্তু সাধারণত অভিন্ন কোনো সংকট এসে তাদের উপর যদি চেপে বসে, তখন বাঙালি জ্বলে উঠে, সংহতিতে পরিচয় দেয়। কিন্তু করোনার মতো সংকটে বাঙালির মধ্যে সেই বৈশিষ্ট্য আমি খুঁজে পাচ্ছি না। এক্ষেত্রে সরকারের ভূমিকা আরো বড় রকমের হওয়া উচিত ছিল, সেটা আমি পাচ্ছি না। মনে হচ্ছে যে করোনা সংক্রান্ত যে বিপদটি আমাদের উপরে আছে, জটিলতা আছে, সেটিকে যেন নৈমিত্তিক প্রশাসনের অংশ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। যেমন একটি প্রশ্ন, নীতি কাকে বলে? নীতি মানে হচ্ছে আগাম চিন্তা ভাবনা। পলিসি মিনস অ্যাডভান্স থিঙ্কিং। তো এখন করোনা এক ঢেউ শেষ হয় না, এটা তো সারা পৃথিবীর অভিজ্ঞতা। আরও একাধিক ঢেউ আসতে পারে, তার জন্য কি প্রস্তুতি ছিল, কি নীতি ছিল, সেটা তো আমি পাচ্ছি না। এখন অনতিবিলম্বে এই ধরনের কাজটি করা দরকার। আমলাতন্ত্র সব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়বদ্ধ, কিন্তু একই সঙ্গে আমলাতন্ত্র পরামর্শ দেবার জন্যে যোগ্যতা রাখে বলে আমি মনে করি না। এটা আমার এক খোলামেলা কথা। তাদেরকে কাজে লাগাবো, তাদের বুদ্ধি পরামর্শ নেব। বঙ্গবন্ধু যেমনটা ভাবছিলেন আমলাতন্ত্র নিয়ে, সেই ভাবনার অনুপস্থিতি বড় বেদনাদায়ক এই মুহূর্তে। তো এখন এই যে আগামীকাল থেকে যে লকডাউন সিদ্ধান্ত কিভাবে হলো, একেবারে শেষ মুহূর্তে আচম্বিতে এই সিদ্ধান্তটি এসেছে। ব্যাংক সংক্রান্ত যে সিদ্ধান্ত, আমি তো এই অনুষ্ঠানে আসার আগেও আমি টেলিভিশনের স্ক্রলে দেখছিলাম যে কোনো ব্যাংকের লেনদেন হবে না। আপনার মুখ থেকে শুনলাম আপনি সর্বশেষ খবর শুনে এসে জানাচ্ছেন না ব্যাংক খোলা থাকবে। তো তার মানে হচ্ছে হুটহাট করে সিদ্ধান্ত হচ্ছে, যখন যা আসছে সংকট সে মোকাবেলা করছে। এটি ঠিক না। এখনো আমরা আশ্বস্ত হতে চাই। আমরা জানি করোনা একটা বড় সংকট, বৈশ্বিক সংকট। এটিকে কাটাতে হলে
এটাকে সামলাতে হলে বড় রকমের সুচিন্তিত সিদ্ধান্ত দরকার। এখন যেভাবে সিদ্ধান্ত হচ্ছে তাতে আমি মোটেই আশ্বস্ত নই, কিন্তু সরকারের দায়িত্ব আছে আমাকে আশ্বস্ত করেন। জি স্যার, আপনাকে এবং প্রিন্স ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণের জন্য। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, প্রিয় দর্শক, মাহে রমজান এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়।